আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। অক্টোবরে বছরের সর্বোচ্চ মৃত্যু, 24 ঘন্টায় আরও 506 জন হাসপাতালে ভর্তি। শীতের আগেই দেশে গ্যাস সংকট শুরু, শুধু আমদানি করা এলএনজি দিয়ে পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে দলগুলোর অনড় অবস্থানে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জের মুখে মনে করেন বিশ্লেষকরা। গণভোটের সময় দ্রুত জানানোর পরামর্শ। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দায়িত্বশীল আচরণ না করলে ফ্যাসিবাদ আবার ফিরে আসার আশঙ্কা, আন্দোলনের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ শাসন বললেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা। দেশ সুরক্ষায় শাসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ মন্তব্য। এবং শখের বশে রঙিন মাছ চাষ করে ফরিদপুরের কিশোর রাহাতের সাফল্যের দৃষ্টান্ত, এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা মন্তব্য। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে শুক্রবার মধ্যরাত পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 506 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অক্টোবরে ডেঙ্গুতে বছরের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। রাজধানী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রোকসানা আমিনের রিপোর্ট। বর্ষা মৌসুম শুরু হলেই দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়। বর্তমানে ডেঙ্গুর মৌসুম প্রায় শেষ, তবুও ঘরে ঘরে রয়েছে এই জ্বরে আক্রান্ত রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখনও প্রতিদিন 500 থেকে 1000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিভিন্ন জেলা থেকে রোগী আসছেন রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। প্রথম বরগুনাতে ভর্তি হয়েছি মেডিকেলে। ধরাওয়ার পর 3 দিন রাখছি, নাপা খাওয়াই কইতে কমবে না, এরপর কমে না। 3 দিন কোনো জ্বর কমে না। পরে হসপিটালে গেলাম, বলো যে সিবিসি টেস্ট করার জন্য, এই টেস্ট করার জন্য টেস্ট করালাম, ডেঙ্গুর ধরা খাইলো। এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কেউ করতেছে না। সিটি কর্পোরেশনে যে যার কাছে দায়িত্ব আছে, হয়তো এই ব্যাপারে আমার মনে মাথায় কামায় না। এবার ঢাকার বাইরে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ। এডিস মশা নির্মূলে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আক্রান্তের হার বাড়তেই থাকবে বলে আশঙ্কা চিকিৎসকদের। আমরা তো রুগীকে এখানে যখন রুগী আসে আমরা রুগীর চিকিৎসা করব, কিন্তু মশা যেহেতু যার মাধ্যমে রোগটা ছড়াচ্ছে মশা নিয়ন্ত্রণ, তো এটা অন্য ডিপার্টমেন্টের কাজ। জনসাধারণের সচেতনতা দরকার এবং সিটি কর্পোরেশন বা যেসব সংস্থার সাথে সংশ্লিষ্ট ওনারা আরও সচেষ্ট হলে ডেঙ্গু রোগী কমার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন এবার নভেম্বরেও ডেঙ্গুর দাপট থাকবে। ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরেও বেশ খারাপ থাকবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় এডিস মশা নিয়ে, ডেঙ্গুর বাহক নিয়ে যে গবেষণা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এডিস মশার ঘনত্ব এখনও ডেঙ্গু ছড়ার জন্য উপযোগী মাত্রায় আছে। নভেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপটি থাকবে, এমনকি ডিসেম্বর এবং এবছরের ডেঙ্গুর ঢেউটি আগামী বছর জানুয়ারি পর্যন্ত গিয়ে হিট করবে। এবছর অক্টোবর মাসেই দেশে ডেঙ্গুতে মারা গেছেন 80 জন। হাসপাতালে ভর্তি অন্তত 22,520 জন। এই সংখ্যা জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা 278 জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 134 জন এবং উত্তর সিটিতে 41 জন মারা গেছেন। এর আগে 2023 সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ রূপ ধারণ করেছিল ডেঙ্গু পরিস্থিতি। সে বছর আক্রান্ত ছিল 3 লাখেরও বেশি আর মৃত্যু 1705 জন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শীতের আগে দেশে গ্যাস সংকট শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশে উৎপাদন কমতে থাকায় এই সময়েও পড়তে হয়েছে সংকটে। নিজস্ব উৎপাদন ও অনুসন্ধান না বাড়ালে শুধু আমদানি করা এলএনজি দিয়ে পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার।
একদিকে গ্যাসের চাহিদা বাড়ছে, অন্যদিকে দিন দিন কমছে উৎপাদন। বর্তমানে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দিনে গড়ে 180 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন হয়। কয়েক বছর আগেও যা ছিল গড়ে 270 কোটি ঘনফুট। 5 বছরের ব্যবধানে দেশীয় গ্যাসের উত্তোলন কমেছে প্রায় 33%। এতে সংকট বাড়ছে। শীত আসার আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দেখা দিয়েছে। সকাল, দুপুর, রাত গ্যাস না থাকার নির্দিষ্ট সময়ও নেই। গ্যাসের যে প্রেশার থাকার কথা 200 হয়ে যায়, থাকে হলো 100, 120। মাঝে মাঝে কোনো পাম্প বন্ধ থাকে, গ্যাসে লওয়া যায় না। লাইনে যতটুকু দেয় অতটুকু আমরা দিতে পারি, এর বেশি ক্ষমতা আমাদের নাই। ফুল যে প্রেশার ওই রকম নাই, একটু কম আছে। ঠিক মতো পাওয়া যায় না। ঠিক মতো গ্যাস উঠলেন তো প্রায় 250 টাকা নাগা, আর এনে আলে 100-150 টাকা। বিশেষজ্ঞরা বলছেন গত 25 বছরে সন্তোষজনক গ্যাস অনুসন্ধান হয়নি। অনুসন্ধান হচ্ছে না, আর এদিকে উৎপাদনটাও যে মাত্রায় করার সম্ভব সে মাত্রা আমরা করতেছি না। পিএসসি করে নতুন কোম্পানিগুলোকে আনতে হবে। বাপেক্সের সাথে জয়েন্ট, বাপেক্স নিজস্ব যা করতেছে তার সাথে জয়েন্ট ভেঞ্চার করে আবার কিছু কোম্পানিকে নিয়ে এসে কাজ করানো। এই কাজগুলো যদি করা যায় তাহলে আগামী 3 বছরে একটা অবস্থার সৃষ্টি করা যাবে। অন্যথায় আগামী 3 বছরে এখন যে উৎপাদন আছে সেই উৎপাদনও একেবারে তলানিতে যাওয়া ঠেকবে। আজকেই বিবিয়ানা বন্ধ হয়ে যাক, কালকেই দেখবেন কি অবস্থা হয়। তো সেদিন কি ক্রাইসিসটা আসবে সেটা কেউই অনুধাবন করতেছে না বলে আমার মনে হয়, অথবা অনুধাবন করে তারা মনে করতেছে এলএনজি করেই সব কিছু হয়ে যাবে। তারা 3rd টার্মিনালের প্রতি তাদের যত গুরুত্ব, বিদেশ থেকে এলএনজি আনার জন্য যত গুরুত্ব, অনুসন্ধানের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যজনক বিষয়। নভেম্বরে নিজস্ব কূপ থেকে নতুন কিছু গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সীমা নিয়ে দলগুলোর অনড় অবস্থান জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সই হওয়ার পর জুলাই সনদে কোনো পরিবর্তন করা হলে সেটি অবশ্যই দলগুলোকে জানানো উচিত। নির্বাচন কমিশন যাতে সংসদ নির্বাচন নিয়ে চাপে না পড়ে সেজন্য গণভোটের সময় দ্রুত জানানোরও পরামর্শ দিয়েছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। জুলাই সনদে সই করার পর সেটি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতবিরোধ চলছে রাজনৈতিক দলগুলোর মাঝে। বিএনপি বলেছে, সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানকেও অযৌক্তিক বলেছে বিএনপি। তবে নভেম্বরে গণভোটের দাবিতে অনড় জামায়াতে ইসলাম সহ কিছু সমমনা দল কর্মসূচিও পালন করছে। এ অবস্থায় দলগুলোর মতবিরোধ কেমন প্রভাব ফেলবে আগামী নির্বাচনে? যদি যার যার অবস্থানে অনড় থাকে তখন নির্বাচন করাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। যে ইলেকশন কমিশন এখন অনেক আগের থেকেই তাদের যে প্রস্তুতি সেটা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, এখন যদি গণভোট আসে তখন কি হবে, তাদেরকে আবার এটা নিয়েও ভাবতে হবে একই সঙ্গে। এই যে এলোমেলো অবস্থার মধ্যে যাতে কমিশন না পড়ে, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সুরাহা হওয়া দরকার। গণভোট করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে যদি সেই সনদের মধ্যে কোনো পরিবর্তন হয়ে থাকে, সেটা তো স্বাক্ষরের পরিবর্তন হওয়া তো ঠিক না। গণভোটের ক্ষেত্রে আমরা যেহেতু বলছি নির্বাচন কমিশনের উপস্থিতির ব্যাপার, সরকারের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারগুলো আছে, নাগরিকের উপস্থিতির ব্যাপারও আছে। তো একটা গণভোটের জন্য কি পরিমাণ নাগরিক উপস্থিত হবে কিনা সেই বিষয়গুলো চ্যালেঞ্জ আছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অনৈক্য দূর করতে সরকারকেই উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ নির্বাচন পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ তা জাতীয় নির্বাচনকে ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করেন ডাকসুর সাবেক 2 ও বর্তমান ভিপি। সর্বোচ্চ ছাড় দিয়ে দায়িত্বশীল আচরণ না করলে পতিত ফ্যাসিবাদ আবার ফিরে আসবে বলেও আশঙ্কা করছেন তারা। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে আন্দোলনের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন ডাকসু ভিপিরা। পরাগ আজমের রিপোর্ট। জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে গুরুত্বপূর্ণ বলে মানেন বিশ্লেষকরা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপিরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন চ্যানেল আইয়ের সঙ্গে। 1990-91 সেশনে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ডাকসু ভিপি নির্বাচিত হন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা আমানুল্লাহ আমান। 28 বছর পর 2019 সালে ভিপি নির্বাচিত হন এর আগের বছর শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর।
চলতি বছরের 9 সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, যিনি জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। দেশের বর্তমান রাজনীতিকে কিভাবে দেখছেন তারা? বিপ্লব পরবর্তী আমাদের সবার প্রত্যাশা ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এবং নতুন একটা রাজনৈতিক কালচার ডেভেলপ করা। আমাদের মধ্যে যেভাবে হচ্ছে একটা কনসেনসাস আসা দরকার, সে জায়গায় আমরা করতে পারি নাই। নিজেদের আদর্শিক দ্বন্দ্ব অথবা ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে আমরা বিভাজনে জড়িয়ে পড়ছি, যে কারণে ফেসিবাদের দোসররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ খুঁজছে। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, সেখানে প্রায় 8 মাস ব্যাপী আলোচনা করা হলো, কিন্তু শেষ দিকে এসে দেখেন এখন কিন্তু রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভক্ত, বিষয়বস্তুতেও বিপরীত মেরুতে। তো এইটা তো হওয়ার কথা ছিল না। নানা ধরনের বিতর্ক তুলে নানা ধরনের বক্তব্য দিয়ে, যেমন পিয়ার পদ্ধতি, যেটা সম্ভব না, এই ধরনের বক্তব্য দিয়ে এই নির্বাচনটা কেউ কেউ পিছানোর চেষ্টা করছে, কেউ কেউ ভণ্ডুল করার চেষ্টা করছে। রাজনৈতিক মতপার্থক্যের এই সময়ে নিজেদের করণীয় নিয়েও কথা বলেছেন ডাকসু ভিপিরা। রাজনৈতিক দলগুলো, একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশন, আমার সবাইকে একসাথে বসে সর্বোচ্চ তাদের ছাড় দিয়ে নিজেদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে। সরকার উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন, কারণ এই উপদেষ্টা পরিষদ নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা না হলে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করা হলে, তাহলে তো সুষ্ঠু নির্বাচন হবে না। অতীতে স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল, আগামীতে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এটি আমার বিশ্বাস, এবং ঐক্যবদ্ধ থেকেই আমাদেরকে আগামীতে নির্বাচনটা করতে হবে। গণতন্ত্র শক্তিশালী করা এবং নেতৃত্ব উঠে আসার প্রয়োজনেই ছাত্র সংসদ নির্বাচন প্রতি বছর হওয়া উচিত বলে মনে করেন ডাকসু ভিপিরা। পলিটিক্যাল কালচার ডেভেলপ করা। আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন মেহেরপুরের ভোটাররা। একজন নিষ্ঠাবান সৎ পদপ্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাচ্ছি। তো আমরা চাই যে ভোট যেহেতু আনন্দ, আমরা ভোটের সারথি হতে চাচ্ছি। যে প্রার্থী আমরা জনগণের ভালোবাসার যদি কোনো প্রার্থী যদি আমরা পাই, তাকে ভোট অবশ্যই নির্বাচিত করব বলে আমরা সাধারণ মানুষ, সাধারণ বাঙালির সাধারণ ভোটার হিসাবে মনে করি। আমার বোঝার বয়স হয়েছে এবং আমি আবার প্রথম ভোট দেব, তাই আমি চাই এমন একজন নিষ্ঠাবান ব্যক্তি জয়যুক্ত হোক, যে আমাদের জনগণের পাশে থাকবে এবং আমাদেরকে বুঝবে এবং শিক্ষার উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে। এমন একজনকে ভোট দিতে চাই যিনি আমাদের তরুণীদের জন্য কাজ করবে, তরুণীদের জন্য, যিনি আমাদের শিক্ষার অগ্রসর আরো বৃদ্ধি করবে। বিগত সরকারের অন্যায় অত্যাচারের কারণে রাতের ভোট, দিনের ভোট এইভাবে হওয়ার কারণে কোনো ভোট দিতে পারিনি। তাই সামনে মানুষ মুখিয়ে আছে, মেহেরপুরের মানুষ তথা বাংলাদেশের মানুষ একদম মুখিয়ে আছে যে আমরা ভোট দেব। আমরা ভোট দেব মেহেরপুরের যে যোগ্য ব্যক্তি, সৎ, বা আমাদের খোঁজ খবর নেবে, আমাদের সবসময় পাশে থাকবে, যে সে আসলে তো আমরা তাকে ভোট দেবো না, সৎ দেখে শুনে তারপরে তাকে আমরা ভোট দেবো। প্রত্যেকটা পাড়াতে উন্নয়ন করবে, তাকেই আমি ভোট দিব। এখনো সেভাবে আমার ভাবা হয়নি কাকে দিব, তবে চেষ্টা করব যেন সে ভালো প্রার্থী কিংবা ভালো আমাদের পাড়ার কাজ করে, সে ধরনের দেশে যে ভালো কাজ করবে, যে সুন্দর প্রার্থী হবে, সমাজ সেবক, দেশের লোক দেখা যাবে, আমরা প্রার্থী সত্যর পক্ষে, আমরা মিথ্যার পক্ষে না, দুর্নীতির পক্ষে না। এবারে অন্যান্য সংবাদ। সম্প্রতি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শুক্রবার ভারতের জাতীয় একতা দিবসের অনুষ্ঠানের বক্তৃতায় তিনি বলেন, অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে ভঙ্গুর শাসনেরই উদাহরণ। জাতি গঠন, দেশকে সুরক্ষিত রাখা ও লক্ষ্য পূরণে সহায়তা করার ক্ষেত্রে শাসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও উল্লেখ করেন তিনি। Recent cases of the change of regimes through non-constitutional methods in Bangladesh, Sri Lanka, Nepal and others were actually the gilding cases of the bad governance, and that is how the governance matters.
চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে দিনভর অনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি লাভজনক ও সফলভাবে পরিচালিত প্রতিষ্ঠান হওয়ার পরেও বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একে আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। এই সামরিক ঘাঁটি করার জন্য ঘুরে গেছে, রেভিনিউ আসছে, বিমান বাহিনী আসছে, আর আমার সৈন্যবাহিনী জানি না করার জন্য বিমান বাহিনী নৌবাহিনী সাগর দখল করার জন্য তারা ঘুরে যাচ্ছে, এখানে মহড়া করছে। আমাদের যথেষ্ট সন্দেহের কারণ আছে, এগুলো করে এখানে একটা আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্র বানাতে চাই। দেওয়ার এটা একটা ভুল সিদ্ধান্ত এবং এখানে একটা কিছু ব্যক্তি স্বার্থ জড়িত, ব্যক্তি স্বার্থ জড়িতের কারণে যে আজকে বন্দর দেওয়ার যে প্রক্রিয়া আমরা জীবন দিয়ে হলে এটাকে আমরা প্রতিহত করি। ফরিদপুরে কিশোর মোহাম্মদ মুসাদ্দিক মণ্ডল রাহাত রঙিন মাছ চাষে গড়েছেন দৃষ্টান্ত। শখের বশে শুরু করা শৌখিন মাছের চাষ মাত্র 7 বছরেই তাকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। তার এই উদ্যোগ এখন এলাকার কিশোর ও বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন শাহেক সিরাজ। ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামের কিশোর মোহাম্মদ মুসাদ্দিক মণ্ডল রাহাত উচ্চ মাধ্যমিকের ছাত্র। লেখাপড়ার ফাঁকে ইউটিউব দেখে রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হন 2018 সালে। তখন তিনি 7ম শ্রেণীতে পড়তেন। সাইফুল্লাহ গাজীর চ্যানেল আইয়ের একটা প্রতিবেদন দেখি, আপনার একটা প্রতিবেদন দেখি, ওটা দেখার পর মূলত আমার এটার প্রতি একটা চরম একটা আগ্রহ কাজ করে। তখন দেখা যাচ্ছে যে স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে মূলত তখন করা হতো। এখন তার খামারে আছে 20 প্রজাতির মা মাছ আর বাহারি প্রজাতির রঙিন মাছ। বর্তমানে 10টি পুকুর এবং 50টি চৌবাচ্চায় কয়েক একর জমির খামারে আছে লাখ লাখ টাকার অ্যাকুরিয়াম ফিশ। এখানটাতে 1-1.5 হাজারের মতো মাছ আছে। এই 1-1.5 হাজার মাছের মূল্য কত হবে? 500 টাকা পিস আর কি যাবে এগুলো। এক পিস মাছ বিক্রি করার থেকে শুরু করে এখন একটা ডিলারকে আমি দেখা যাচ্ছে 5,000-10,000 মাছ দিই একজন। এরকম বাংলাদেশ অসংখ্য ডিলার আছে। শৌখিন মাছের সম্ভাবনার পাশাপাশি কিছু সংকটের কথাও বললেন এই উদ্যোক্তা। আমাদের তো কোনো শক্তিশালী বা সুনির্দিষ্ট কোনো সংগঠন নেই, যার জন্য আমরা তো আমাদের দাবিগুলো, আমাদের কথাগুলো আমরা উপস্থাপন করতে পারছি না। যখন আমি বাজারে মাছ দিচ্ছি তখন আমার দেখা দেখি অন্যজন আমার সাথে প্রতিযোগিতা সৃষ্টি করতে যে সে আরো 2 টাকা মাছের দাম কমিয়ে দিচ্ছে। এভাবে আসলে বাজারে মাছের দামটা কমে যাচ্ছে। 7 বছর আগে বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষের যে স্বপ্ন রাহাত বুনেছিল তাই সে সফল হয়েছে কিছুটা। এখন শুধু তাই নয়, তার এই হ্যাচারি থেকে যে সমস্ত পোনাগুলো সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, সেখানেও নতুন নতুন চাষি তৈরি হচ্ছে রঙিন মাছ চাষের জন্য। একে আরও সম্প্রসারণ করার জন্যে এবং সহায়তা দিয়ে শক্তিশালী করার জন্য এই ক্ষেত্রটিকে দরকার সরকারের নীতি সহায়তা এবং এই রঙিন মাছ চাষিদের একত্রিত হয়ে একটি সংগঠন, যে সংগঠন সরকারের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করে এটি টেকসই বাণিজ্যের রূপ দিতে পারে। ফরিদপুরের দয়ারামপুরের রাহাতের রঙিন মাছের খামার থেকে শাহেক সিরাজ, চ্যানেল আই। নরসিংদীর রায়পুরে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, রায়পুরার সায়দাবাদ এলাকায় সম্প্রতি চর ও বাজার দখলকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নির্বাচন সামনে রেখে তারা অপরাধ সংঘটিত করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা বিদেশি অস্ত্র পাশের দেশ থেকে নদীপথে এসেছে বলে দাবি করেছে র্যাব। গ্রেপ্তারদের কয়েকজনের নামে হত্যা মামলা রয়েছে। এক প্রশ্নের উত্তরে র্যাব কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জে ত্বকী হত্যা ঘটনায় তদন্ত চলছে, এই বিষয়ে শিগগিরই জানানো হবে। অস্ত্র যদি দুষ্কৃতিকারীদের কাছে থাকে, এই অস্ত্রটা বিভিন্ন, ইটস নট অনলি যে শুধু আধিপত্য বিস্তারকে, সে বিভিন্ন অরাজকতা সৃষ্টির কাজে এটা ব্যবহার করতেই পারে। সেটাতে দেশের অস্থিতিশীল পরিস্থিতি বলেন, রাজনৈতিক প্রভাব বলেন, এই জায়গায় ব্যবহার করাটা এটা স্বাভাবিক, যদি অস্ত্র থাকে। এই জন্যই আমরা যেটা করছি যে অস্ত্রগুলো উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছি বা করছি। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমি
কমান্ড্যান্ট ও বিসিপিএসসির প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল খন্দকার শাহিদুল ইমরান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির চিলড্রেন ক্লাব, লেডিস ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী মিসেস নাজমুন নাহার। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিসিপিএসসি প্রাঙ্গণ। পরে বিজয়ীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মিসেস নাজমুন নাহার। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবার লাউ চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন চাষিরা। বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ করে 70 থেকে 80 হাজার টাকার লাউ বিক্রির আশা তাদের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। মেহেরপুরে নানা ধরনের সবজির সাথে চাষ হচ্ছে লাউ। দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন চাষি। চাষিরা জানায়, লাউ চাষে প্রথমবার বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ হলেও একই সরঞ্জাম দিয়ে পরবর্তীতে আরও 2বার চাষটি করা যায়। ফলে পরবর্তী 2 মৌসুমে প্রতি বিঘা জমিতে 8 থেকে 10 হাজার টাকা খরচ করে লাউ উৎপাদন করা সম্ভব। বন্যার কারণে সব ডুবে গেছে, আমাদের মেহেরপুর জেলাটা উঁচা, এই কারণে আমরা বিভিন্ন সবজি আর আবাদ করতে পেরেছি। তো যাই হোক, আমরা এতে লাভবান হতে পেরেছি। দাম ভালো পাওয়ার কারণে আমাদের হয়তো 70-80 হাজার টাকা করে বিঘা প্রতি লাউয়ের দাম আমরা পাইছি। লাউ বাজারজাত করার শুরুতে প্রতি পিস লাউ 45 থেকে 50 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। লাউ বিক্রয় করতেছে এবং কোনো সমস্যা হয় না, কেননা পার্টি আসে এখান থেকে লাউ কেটে তারা নিজ দায়িত্বে বস্তা করে তারা নিয়ে টাকা দিয়ে চলে যায়। দামও মোটামুটি ভালো, বুঝছেন। একদিক থেকে চাষের সমস্যা, সে হলো সার আর বিষটা যদি একটু দাম কমায় তাহলে চাষে উন্নয়ন দিকে আগাতে পারবে। কৃষি বিভাগ জানায়, মেহেরপুরে উঁচু জমি হওয়ায় সব ধরনের সবজি চাষে সফল হচ্ছেন চাষিরা। কৃষকরা লাউ চাষ করে লাভবান হচ্ছে এবং মেহেরপুরের লাউ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হচ্ছে। আমরা কৃষকদেরকে লাউয়ের আবাদ বৃদ্ধি করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের হিসাবে জেলায় 6000 হেক্টর জমিতে নানান ধরনের সবজি চাষ হয়েছে। এর মধ্যে লাউ চাষ হয়েছে 280 হেক্টর জমিতে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। অক্টোবরে বছরের সর্বোচ্চ মৃত্যু, 24 ঘন্টায় আরও 506 জন হাসপাতালে ভর্তি। শীতের আগেই দেশে গ্যাস সংকট শুরু, শুধু আমদানি করা এলএনজি দিয়ে পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে দলগুলোর অনড় অবস্থানে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জের মুখে, মনে করেন বিশ্লেষকরা গণভোটের সময় দ্রুত জানানোর পরামর্শ। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দায়িত্বশীল আচরণ না করলে ফ্যাসিবাদ আবার ফিরে আসার আশঙ্কা, আন্দোলনের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ শাসন বললেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা। দেশ সুরক্ষায় শাসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ মন্তব্য। এবং শখের বশে রঙিন মাছ চাষ করে ফরিদপুরের কিশোর রাহাতের সাফল্যের দৃষ্টান্ত, এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা মন্তব্য। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।